লন্ডনে ফেলুদার তৃতীয় পর্ব। লালমোহনবাবুর চোখ একবারে ছানা বড়া হয়ে গেল। ফেলুদা ভদ্রলোকে কলকাতার ঘটনা সব বলে দিয়ে তারপর লন্ডনের ব্যাপারটা বলল। ভদ্রলোক এটার জন্য একবারেই তৈরি ছিলেন না। আপনি গেলে কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে, আমাদের খরচ মিস্টার মজুমদারই দিচ্ছেন। কুছ পরোয়া নেই, খরচের ভয় আমাকে দেখাবেন না মিস্টার হোমস। আপনার ফসল বেড়েছে ঠিকই, কিন্তু এখনো আমার রোজগার আপনার চেয়ে বেশি। শুধু বলে দিন কি করতে হবে। দিন সাতেকের মতো ওই গরম কাপড় নেবেন। পাসপোর্টটা হারাননি তো? নো স্যার, কেয়ারফুলি ক্যাপ্টেন মাই অ্যালমিরা। তাহলে আর আপনার করণীয় কিছুই নেই। যাওয়ার তারিখটা যথাসময়ে জানতে পারবেন। যদ্দূর মনে হয় এখান থেকে বোম্বে আর বোম্বে থেকে লন্ডন। ওখানে থাকছি কোথায় সেটা রঞ্জনবাবু ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করবে। একটা 3 স্টার হোটেল হবে আর কি। ওই আনলে 3 স্টার্স। আর চেয়ে বেশি চড়তে গেলে মজুমদার মশাইয়ের পকেট ফাঁকা হয়ে যাবে। লন্ডনের খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? তা অবশ্য নেই, তবে একটা কথা বলে রাখি। গড়পাড়ে এক ভদ্রলোক থাকেন, আমার খুব চেনা, চন্দ্রশেখর বোস, ব্যবসাদার। বছরে 2বার করে বিলেত যায়। তার কাছ থেকে কিছু ওই ডলার ম্যানেজ করব, কি বলেন? ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আপনার কারচুপিতে সায় দিচ্ছি। আমাদের মঙ্গলবার এয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হল। প্লেন ছাড়বে রাত 3টে, তারপর বোম্বে হয়ে লন্ডন পৌঁছাবে মঙ্গলবার সকাল 11:30টায়। হোটেলের বুকিংও হয়ে গেছে, পিকাডিলি সার্কাসে রিজেন্ট প্যালেস। ফেলুদা বলল, খুব ভালো লোকেশন, একবারে শহরের মাঝখানে। ফেলুদা কদিন থেকে লন্ডন সংক্রান্ত গাইড বুকে ডুবে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে শহরের ম্যাপ দেখছে। যাওয়ার আগের দিন মিস্টার মজুমদারকে ফোন করা হলো। মিনিট 2 কথা বলে ফোন নামিয়ে রেখে ফেলুদা বলল, জানতে চেয়েছিলাম ওর বাবা কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। ওরা কোথায় থাকতেন জিজ্ঞাসা করাতেও একই উত্তর পেলাম। বললেন ওর বাবা ওকে বলেছিলেন, কিন্তু এখন আর মনে নেই। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটাকে ওর স্মৃতিশক্তিকেই দুর্বল করে দিয়েছে। লন্ডনে আমার কলেজের এক সহপাঠী আছে, সেও ডাক্তার। দেখবো ওর কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কি না। দেখতে দেখতে যাওয়ার দিন চলে এলো। ফেলুদা দৌলতে কত জায়গায় না দেখলাম, কিন্তু লন্ডন যাওয়া হবে এটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। লালমোহনবাবু বললেন, বিলেতে আজকাল রাম শ্যাম যদু মধু সকলেই যাচ্ছে। সেই ভেবে মনটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম। ওমা, কাল রাত্রিরে দেখি পালস রেট বেড়ে 110-এ উঠেছে। এমনিতে 80-র বেশি কদাচিৎ ওঠে। এখানে বলে রাখি, লালমোহনবাবু তার গড়পাড়া গায়ের বন্ধুর কাছ থেকে বেশ কিছু ডলার ম্যানেজ করেছেন। ফেলুদাকে কদিন থেকে একটু চুপচাপ দেখছি, যদিও কাজ যা করার সবই করছে। কেসটা যে সহজ নয় সেটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছে। আমি তো কল্পনাই করতে পারছি না ও কিভাবে এগোবে। তথ্য এত কম, তার উপরে রঞ্জনবাবুর স্মৃতিলোভ। যে কটা বছর ওই ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব ছিল, সেই কটা বছরের কথাই উনি ভুলে বসেছেন। লালমোহনবাবু সোজাসুজি বললেন, আপনি অনেক রহস্যের সমাধান করেছেন, কিন্তু এটার মতন কঠিন কেস আর কখনো আপনার হাতে এসেছে বলে তো আমার মনে হয় না। আপনি যে কেসটা কেন নিলেন তা বুঝতে পারছি না। এটা নিলাম বলেই কিন্তু আপনার বিলেত যাওয়া হচ্ছে। তা বটে, তা বটে। যাওয়ার দিন এবং তারপর যাওয়ার সময় এসে গেল। লালমোহনবাবুর গাড়িতেই এয়ারপোর্ট গেলাম। ভদ্রলোক পুরো দস্তর সাহেব সেজেছেন। এই টাইটা আগে তো দেখিনি, বুঝি নতুন কিনেছেন। কাস্টমসের ঝামেলা এখানেই চুকিয়ে দিয়ে বোম্বে পৌঁছে লাগেজ জমা দিয়ে লাউজে কিছুটা সময় অপেক্ষা করে
লাউড স্পিকারের ঘোষণা শুনে আমরা প্লেনে গিয়ে উঠলাম। আশ্চর্য, এখন বিছানায় শুয়ে আমাদের ঘুমানোর কথা, কিন্তু যাবার এতই উত্তেজনা, একটুও ঘুম পাচ্ছে না। লালমোহন বাবু নাকি যাওয়ার জন্য দুপুরেই এক দফা ঘুমিয়ে নিয়েছেন, তাই বললেন প্লেনে আর ঘুমানোর দরকার হবে না তার। তারপর ভদ্রলোক নিজের জায়গায় বসে বেল্ট বেঁধে বললেন, সেই পুঞ্চলালের গল্পে পড়েছিলাম না, তিমি মাছের পেটে ঢুকে গেছিল পঞ্চু, এও যেন সে তিমি মাছের পেট। এত লোক সমেত প্লেনটা মাটি থেকে উঠে কি করে, সেটাই আশ্চর্য। সেই আশ্চর্য ঘটনাটাও ঘটে গেল। রানওয়ে দিয়ে যখন প্লেন কান ফাটানো শব্দ করে উঠে চলেছে, লালমোহন বাবুর চোখ তখন বন্ধ, ঠোঁটটা একবার নড়ে উঠল, আর বুঝলাম যে উনি বললেন দুর্গা দুর্গা। আর সেই মুহূর্তেই প্লেনটা জমি ছেড়ে আকাশে উঠে পড়ল। জানলা দিয়ে দেখলাম বোম্বের আলো দ্রুত দূরে সরে যাচ্ছে। তারপর প্লেনটা ক্রমে নাক উঁচু অবস্থা থেকে সোজা হলো, শব্দ কমে গেল, আর লাউড স্পিকারে এয়ার হোস্টেসকে বলতে শোনা গেল, আমরা এখন বেল্ট খুলতে পারি, তবে আলগা করে পড়ে থাকাই ভালো। তারপর একদিকে একজন ছেলে, তার অন্যদিকে একজন মেয়ে দাঁড়িয়ে লাইফ জ্যাকেট আর অক্সিজেনের ব্যাপারটা বুঝিয়ে দিল। আমরা নন স্মোকিং এরিয়াতে বসেছি। ফেলুদা সিগারেট খায় বটে, কিন্তু দরকার পড়লে অনায়াসে 10-12 ঘন্টা না খেয়েও থাকতে পারে। সিনেমা দেখাবে না? লালমোহন বাবু জিজ্ঞাসা করলেন। আমি বললাম, সচরাচর তো দেখায় বলেই শুনেছি। সিনেমা দেখালো ঠিকই, সেই সঙ্গে কথা শোনার জন্য একটা করে হেডফোনও দিল, কিন্তু এত বাজে ছবি যে আমি 10 মিনিট দেখেই হেডফোন খুলে দিয়ে রেখে ঘুম দিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন জানলা দিয়ে রোদ আসছে। ফেলুদাও বলল, ও ঘন্টা দুয়েক ঘুমিয়ে নিয়েছে, কেবল লালমোহন বাবুই নাকি একটানা জেগে আছেন। বললেন, হোটেলে ঘুমিয়ে পুষিয়ে নেব। বরফে ঢাকা আল্পসের ওপর দিয়ে প্লেনটা উড়ে না গেলে প্রায় কিছুই দেখবার থাকতো না। পাহাড়টার নাম জেনে লালমোহন বাবু জিজ্ঞাসা করলেন, আমরা কি ওই মন্ট ব্ল্যাঙ্ক দেখতে পাবো? ফেলুদা বলল, তা পাবো, তবে মন্ট ব্ল্যাঙ্ক নয় লালমোহন বাবু। এখন ইউরোপে এসেছেন, এখানকার দ্রষ্টব্যগুলোর নামের উচ্চারণ ঠিক করে করতে শিখুন। ওটা হলো ম ব্লা, তার মানে অনেকগুলো অক্ষরের কোনো উচ্চারণই নাই। ফরাসিতে এটা খুব স্বাভাবিক। লালমোহন বাবু বেশ কয়েকবার ওই মবলা মবলা বলে নিলেন। আর আমাদের হোটেল যেখানে, সেটার বানান দেখে পিকাডিলি বলতে ইচ্ছা করলেও আপনি যদি ওই পিকলি বলেন, তাহলে ওখানকার লোকেরা তো বুঝবে আরো ভালো করে। পিকলি সার্কাস, পিকলি সার্কাস, থ্যাংক ইউ। 8 ঘন্টা লেটে আমাদের প্লেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেল। ফেলুদা বলল, এখান থেকে সেন্ট্রাল লন্ডন 3 রকমে যাওয়া যায়। 1 হলো বাস, 2 হলো ট্যাক্সি, আর 3 টিউব। ট্যাক্সিতে দেদার খরচা, আর বাসের চেয়ে টিউবে কম সময় লাগে। আমার ম্যাপ বলছে একেবারে পিকাডিলি সার্কাস পর্যন্ত টিউব যায়, কাজেই তাতেই ভালো যাওয়া যাবে। লালমোহন বাবু জিজ্ঞাসা করলেন, টিউবটা কি ব্যাপার মশাই? টিউব হলো কলকাতায় আমরা যাকে মেট্রো বলি সেই, অর্থাৎ পাতাল রেল। লন্ডনের নিচ দিয়ে কিলবিল করে ছড়ানো রয়েছে সেই টিউবের লাইন। একবার বুঝে নিলে টিউবে যাতায়াতের মতন সহজ জিনিস আর নেই। ম্যাপ পাওয়া যায়, একটা আপনাকে এনে দেবো। আমাদের হোটেলটা বেশ বড় আর পরিচ্ছন্ন, অথচ ভাড়া খুব বেশি নয়। ট্রাভেল এজেন্টটা ভালোই চয়েস করেছিল মশাই, লালমোহন বাবু বললেন। টিউব থেকে বেরিয়ে শহরের চেহারা দেখে প্রথমে ভদ্রলোকের মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। শেষে বললেন, আচ্ছা মশাই, আমাদেরও লাল ডবল ডেকার, আর এখানেও দেখছি লাল ডবল ডেকার। এগুলো কেমন যেন ছিমছাম, আর আমাদেরগুলো এমন ছিবড়ের চেহারা কেন বলুন তো?
লাঞ্চ হোটেলে সেরে ফেলুদা বলল, তোরা যদি খুব টায়ার্ড না বোধ করিস তাহলে একবার ওই অক্সফোর্ড স্ট্রিটটা ঘুরে দেখে আয়। ব্যস্ত লন্ডনের এমন চেহারা আর কোথাও পাবি না। আর তুমি তুমি কি করবে? আরে বলছিলাম না আমি, আমার এক কলেজের বন্ধু বিকাশ দত্ত এখানে ডাক্তার, তাকে একবার ফোন করে জানিয়ে দিয়ে আমি এসেছি। আর দেখি যদিও কোনো ইনফরমেশন দিতে পারে। আমরা অবশ্য তেমন কিছু ক্লান্ত হয়নি, তাই বেরোনোই স্থির করলাম। ফোন করে তার বন্ধুকে পেয়ে গেল ফেলুদা। মিনিট খানেক কথা বলে ফোন রেখে বলল, বিকাশ আমার গলা শুনে একবারে একটা মামলা যে কোনোদিনও আমাকে লন্ডনে নিয়ে ফেলবে সেটাও ভাবতেই পারিনি। তাছাড়া ওর কাছ থেকে একটা খবরও পাওয়া গেল। কি খবর? লন্ডনে এক বৃদ্ধ বাঙালি ডাক্তার আছেন, তিনি নাকি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার কিছু পরেই এখানে আসেন ডাক্তারির ছাত্র হয়ে, তারপর লন্ডনেই প্র্যাকটিস করেন। নাম নিশানাথ সেন, খুব মিশুকে লোক। বিকাশের ধারণা উনি হয়তো রঞ্জনবাবুর বাবাকে চিনতেন। ওনার চেম্বারের ঠিকানাটা দিয়ে দিল, আমি একবার ভদ্রলোকের সঙ্গে দেখা করে আসি। ফেলুদা উঠে পড়ল। অন্ধকারে ঢিল যদি ছুটতেই হয় তাহলে সেটা এখনই আরম্ভ করে দেওয়া ভালো। আমরা একই সঙ্গেই বেরোলাম। ফেলুদা টিউব স্টেশনের দিকে গেল, আমরা ওর কাছ থেকে ডিরেকশন নিয়ে অক্সফোর্ড স্ট্রিটের দিকে হাঁটা দিলাম। অক্টোবর মাস, তাই বেশ ঠান্ডা। আমরা দুজনেই গলায় মাফলার জড়িয়ে নিয়েছি। পথে অনবরত ভারতীয় চোখে পড়ছে, তাই বোধহয় জটায়ু বললেন, বেশ অ্যাট হোম ফিল করছি ভাই তোপসে। অবশ্য রাস্তায় মসৃণ চেহারা মোটেই হোমের কথা মনে পড়ায় না। অক্সফোর্ড স্ট্রিটে পৌঁছে চোখ টেরিয়ে গেল। শুধু যে দোকানের বাহার তা নয়, এরকম ভিড় আর কোনো রাস্তায় কখনো দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। জনসমুদ্র, ওশেন অফ হিউম্যানিটি। তোপসে, ওশেন অফ হিউম্যানিটি। এই জনসমুদ্রের সঙ্গে তাল রেখেই চলতে হচ্ছে, তাই আস্তে হাঁটার উপায় নেই। সমস্ত রাস্তাটাই যেন একটা অবিরাম বাস্তবতার ছবি। আর দোকানের কথা কি আর বলবো, ঝলমলে লোভ লাগানো চেহারা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল ডিপার্টমেন্ট স্টোর। নামগুলো পড়ছি: ডোবেনহ্যাম, মার্কস অ্যান্ড স্পেনসার, বুটস, ডি.এইচ. এভান্স। একটা বড় দোকানের কথা আমি আগেই জানতাম, সেলফ্রিজেস। আর এটাও জানতাম যে সেটা অক্সফোর্ড স্ট্রিটের একবারে শেষ প্রান্তে। দোকানটা যে এত বড় সেটা আমি ভাবতেই পারিনি। চলুন একটা জিনিস দেখাই বলে লালমোহনবাবুকে হাত ধরে রাস্তা পার করে সেলফ্রিজেসের সামনে এসে দাঁড়ালাম। তারপর ঘুরপাক খাওয়া দরজা দিয়ে দুজনের দোকানের ভেতরে ঢুকলাম। আমাদের মুখ হাঁ হয়ে গেল। রাজ্যের সব রকম জিনিসই এক দোকানে পাওয়া যায়, তাই ক্রেতাদের ভিড়ও দেখবার মতো। সেই ভিড়ের চাপে এদিকে ওদিকে টলছি, এক পা এগোচ্ছি তো দু পা পেছোচ্ছি। জটায়ু যাতে হারিয়ে না যান তাই তার হাতটা চেপে ধরে আছি। মানুষেরও যে ট্রাফিক জ্যাম হয় তাই প্রথম দেখলাম, ভদ্রলোক বললেন। খানিক দূর এগিয়ে একটা মোটামুটি কম ভিড়ের জায়গায় পৌঁছালাম। এমন জায়গায় এসে কিছু না কিনে ফিরে যাব? কি কিনতে চাইছেন আপনি? চারিদিকে তো দেখছি কলম, পেন্সিল, নোটবুকের সম্ভার। একটা মাঝারি দামের ফাউন্টেন পেনও যদি কিনতে পারতাম, সামনের উপন্যাসটা লন্ডনে কেনা কলমে লিখতে পারলে বেশ তো, আপনি দেখে বেছে নিন। মিনিট পাঁচেক দেখার পর ভদ্রলোক একটা মনের মতন কলম খুঁজে পেলেন। £3.30। তার মানে আমাদের দেশের হিসেবে কত হলো? তা প্রায় 75 টাকা। গুড। এই জিনিসের কলকাতায় দাম হতো 200। আর কি, পেমেন্ট করে দিন। কি বলবো বলো তো, মানে ওই প্রথম দিন তো একটু গাইডেন্স না পেলে। আপনাকে কিছুই বলতে হবে না, কলমটা নিয়ে ক্যাশ কাউন্টারে দিন আর একটা 5 পাউন্ডের নোট দিন। ওরা চেঞ্জ ফেরত দেবে আর কলমটা ওদের একটা খামে তুলে দেবে, ব্যাস খতম। তুমি
প্রথম দিনে এত কি করে জানলে বলো তো? আমি তো এসে অবধি চতুর্দিকে দেখছি, আপনিও দেখছেন, কিন্তু আপনি অবজার্ভ করছেন না। 2 মিনিটের মধ্যে ভদ্রলোক তার নতুন কেনা কলম নিয়ে হাসতে হাসতে ফিরে এলেন। আমি বললাম, চা খাবেন? কোথায়? আমি যতদূর জানি ওপারে একটা রেস্টুরেন্ট আছে। ব্যাস তো, চলো যাওয়া যাক। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে 4 তলায় খাওয়ার জায়গাটা আবিষ্কার করলাম, আর সেই সঙ্গে ভাগ্যক্রমে একটা খালি টেবিলও পেয়ে গেলাম। খাওয়া শেষ করে আবার অক্সফোর্ড স্ট্রিটের জনসমুদ্র পেরিয়ে যখন হোটেলে ফিরলাম, তখন 4:30 বেজে গেছে। ঘরে ফিরে দেখি ফেলুদা হাজির। বিলের ব্যাপারটা কি তার কিছু আন্দাজ পেলেন? লালমোহন বাবুকে জিজ্ঞাসা করলেন ফেলুদা। কেমন লাগলো তার বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। কেন, আপনার বই পড়ে তো মনে হয় আপনার বিশেষণের স্টক অফুরন্ত। বাংলায় বোঝাতে পারবো না, বলতে হয় সুপার সেনসেশনাল। এখনো মাথা ভু ভু করছে, বিশ্রী দোটানার মধ্যে পড়ে গেছি। কেন, লন্ডন দেখবো না আপনার তদন্তের প্রোগ্রেস দেখবো? তদন্ত তো সবে শুরু, তেমন জমে উঠলে আমি নিজে থেকেই বলবো। আপাতত লন্ডন দেখে নিন। এই ডাক্তারের সঙ্গে দেখা হলো? তবে কথা প্রায় কিছুই হলো না। ভদ্রলোক রুগী নিয়েই ব্যস্ত ছিলেন। কাল সকালে ওর বাড়ি যেতে বলেছেন। রিচমন্ডে থাকেন। সেটা আবার কোথায়? পিকাডেলি আন্ডারগ্রাউন্ড থেকে রওনা হয়ে সাউথ কেনসিংটনে চেঞ্জ করে গ্রিন লাইন ধরে সোজা রিচমন্ড। এ ধরনের জায়গাও তো দেখা দরকার। ভদ্রলোক স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করবেন আমাদের জন্য। বেশ অমায়িক লোক। রঞ্জনবাবুর বাবাকে চিনতেন এটুকু জেনেছি। হোটেলের ঘরে ঘরে টেলিভিশন, তাই দেখেই সন্ধ্যাটা দিব্যি কেটে গেল। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, আর বালিশে মাথা রাখতেই চোখ ঘুমে ঢলে এলো।